নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শিক্ষা এবং আমাদের কেয়ার। যদি এমনটি হয় যে আপনার প্রচুর পৈতৃক সম্পত্তি রয়েছে, আপনার বাবার খুব বড় একটি ব্যবসা রয়েছে, আপনি নিশ্চিত যে আপনাকে ওই ব্যবসাটাই সামাল দিতে হবে, চাকরি বা আপনি আলাদা করে অন্য কোনো কেরিয়ার নিয়ে ভাবছেন না, তবে আপনার ক্ষেত্রে শিক্ষা শুধুমাত্র জ্ঞান বৃদ্ধির একটি মাধ্যম হতে পারে। কিন্তু যারা আমাদের মতন মধ্যবিত্ত পরিবার, যাদের ছোটবেলা থেকে এটা শেখানো হয় মন দিয়ে পড়াশোনা করো তবেই ভালো একটা চাকরি তুমি পাবে, তারা কিন্তু পড়াশোনাটাকে শুধুমাত্র জ্ঞান বৃদ্ধি নয়, তার পাশাপাশি অর্থ রোজগারের একটি বড় মাধ্যম হিসেবেও কিন্তু গ্রহণ করে থাকে। সে কারণে যারা আমাদের মতন মানুষ, যারা কেরিয়ার গড়তে চান, পড়াশোনাকে ভালো করেই অর্থ রোজগার করতে হবে এই চিন্তা ভাবনা বা এই পরিস্থিতিতে রয়েছেন, তাদের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান। আপনার এডুকেশন কীরকম হবে এবং সেই এডুকেশন অনুযায়ী আপনি কী ধরনের চাকরি পাবেন, অর্থাৎ আপনার কেরিয়ার ঠিক কেমনভাবে গড়বেন আপনি, এইসব বিষয়ে আজকে আমরা পরিষ্কারভাবে আলোচনা করব। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ একজন মানুষের থেকেই কিন্তু আমরা আজকে বিষয়টা নিয়ে আলোকপাত করব বা আলোচনাটি শুনবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা। যে শিক্ষা একটা সমাজের উন্নতি করে, একটা দেশকে উন্নতি করে এবং তার নিজেকেও কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে দেয়। যে শিক্ষা, সেই শিক্ষার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি আছে বা আপনার সন্তানের ক্ষেত্রে কতটা ভালো জায়গা আছে, সেই জায়গাগুলো দেখতে হয়। আমরা বারবার বলি যে জন্মসূত্রে বা যে কানেকশান, অর্থাৎ গ্রহ নক্ষত্রের যে কানেকশান, সেগুলো যদি ঠিক থাকে, কেন এই কথাটা বলা হয় যে ঠিক থাকে বলতে কি, অর্থাৎ ভাবগত কানেকশান থাকে কিছু, যেটা 12টা ভাবের কানেকশান। শিক্ষা বলতে সেখানে চতুর্থ ভাবের কানেকশান দেয়, অর্থাৎ এই চতুর্থ ভাব, 12টা ভাবের মধ্যে চতুর্থ ভাব খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষার্থীর ক্ষেত্রে। কারণ একটা শিক্ষার্থী যে ছোটোবেলায় যে শিক্ষা গ্রহণ করবে, সেক্ষেত্রে তার মায়ের সঙ্গে যেমন কানেকশান থাকে এবং তার সঙ্গে সঙ্গে তার দ্বিতীয় ভাবের কানেকশান, অর্থাৎ দ্বিতীয় ভাব কথা বলার জায়গা। অর্থাৎ দ্বিতীয় ভাব বলা হয় যে একটা জাতক জাতিকা কতটা ভালো কথা বলতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের একাদশ ভাব, অর্থাৎ চতুর্থের সাকসেস। প্রত্যেকটা ভাবের নির্দিষ্ট সাকসেসের জায়গা রয়েছে, তার নিজস্ব লাইফের সাকসেসের, যেমন আমরা বলি যে একাদশ থেকে সাকসেস হয়। আর শিক্ষা সংক্রান্ত যখনই আসবে, তখন সেই চতুর্থ ভাব থেকে আমাদের শিক্ষা দেয়, এবং শিক্ষার যে একাদশ ভাব, অর্থাৎ চতুর্থের যে একাদশ ভাব হচ্ছে দ্বিতীয় ভাব। সেই দ্বিতীয় ভাব যদি আপনার ক্ষেত্রে খুব পাওয়ারফুল কানেকশন থাকে বা আপনার সন্তানের ক্ষেত্রে যদি পাওয়ারফুল থাকে, তাহলে সেই সন্তান কিন্তু অবশ্যই জীবনে প্রতিষ্ঠা পাবে। কারণ শিক্ষা, দেখা গেলো একটা জাতক জাতিকার কতটা ভালো হবে ডিপেন্ড করবে ওই চতুর্থ ভাব আর দ্বিতীয় ভাবের ওপর। অর্থাৎ তার একটা, আমরা বলি না, প্রাথমিক একটা শিক্ষা, এই প্রাথমিক শিক্ষা সেক্ষেত্রে চতুর্থ ভাব দেয়, তৃতীয় ভাব কানেকশন হয়, দ্বিতীয় ভাব কানেকশন হয়। অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যদি পাওয়ারফুল জায়গায় থাকে একটা জাতক জাতিকার, তাহলে তার প্রাথমিক শিক্ষা তার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাটা খুব ভালোভাবে সে সাকসেস পায়। কিন্তু এক্ষেত্রে দেখা গেলো কখনো ওই দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব বা চতুর্থ ভাবে কোনো অশুভ গ্রহ কানেকশন হয়ে আছে, সেক্ষেত্রে বলা হয় যে ওই প্রাথমিক শিক্ষাকালে একটা জাতক জাতিকার কোথাও না কোথাও বাধা হতে পারে। হয়তো এক বছরের কোনো একটা স্কুল পরিবর্তনের কারণে তার বাধা হয়ে গেল, বা কোনো কারণে আমরা কিন্তু এইগুলো সাধারণত দেখে থাকি যে স্কুল পরিবর্তন, হঠাৎ করে স্কুল পরিবর্তন করতে হচ্ছে, তার হয়তো বাবা মায়ের কোনো কর্মজীবনে বা কর্মস্থানের পরিবর্তনের কারণে তার তো স্কুলটা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কোনো সময় দেখা গেলো 1 বছরের এয়ার লস হয়ে যায়। আবার কখনো তার পড়াশোনার গাফিলতি বা তার ক্ষেত্রে মেধা শক্তিটা আরও একটু ভালো জায়গা যদি হতো, রেজাল্টটা যদি, অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক সময় কিন্তু 1 বছরের কিন্তু সেক্ষেত্রে স্টপ করিয়ে দেয় অনেক ক্ষেত্রে অনেক গার্জিয়ান। কিন্তু আমি বলবো জন্ম ছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে সব কিছু হয়। আপনি কেউ না, আমি কেউ না, সবটাই জানবেন যে আপনার ক্ষেত্রে বা আপনার সন্তানের ক্ষেত্রে গ্রহ নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে ভাবগত কানেকশানের উপরে ডিপেন্ড করবে। সেই জন্য একটা জাতক জাতিকা দেখা হলো খুব ভালো শিক্ষা নিচ্ছে, অর্থাৎ শিক্ষা বলতে
সে তার এডুকেশন জায়গাটা নো ডাউট খুব ভালো, তার এডুকেশনের জায়গাটা প্রত্যেকটা ক্লাসে সে নির্দিষ্টভাবে র্যাঙ্ক করছে, তাহলে এটা তার অর্থাৎ তার এডুকেশনের সাকসেস বলা হয়। ধীরে 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 তার উন্নতি হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু সে নির্দিষ্টভাবে র্যাঙ্ক করে সে কিন্তু পাস আউট করছে। তাহলে এক্ষেত্রে তার সাকসেসের মূলে হচ্ছে ওই চতুর্থ ভাব, ওই দ্বিতীয় ভাব, ওই তৃতীয় ভাব, এই জায়গাটা দেখা হয়। এবং এইভাবে ধীরে ধীরে সে যখন হায়ার সেকেন্ডারি পাস করে, যেটা বলা হচ্ছে যে 12 ক্লাস 12 যখনই পাস করবে সে, তারপরে তার কেরিয়ারে কিন্তু আস্তে আস্তে তার কিন্তু প্রফেশনের লাইনে কিন্তু সে যাবে। অর্থাৎ তার পরবর্তীতে সে কি নিয়ে পড়াশোনা করবে, তার আগামী দিনের কোন দিকে তার কেরিয়ার জায়গাটা রয়েছে, এইগুলো কিন্তু এই জায়গাটায় কিন্তু ফোকাস পাবে। এবং এই ভাবটা যখন দেখা হয় তখন কিন্তু তার পঞ্চম ভাব দেখতে হয়, কারণ পঞ্চম ভাবে লুকিয়ে থাকে আগের জন্মের কর্মফল। পঞ্চম ভাব, সেই জন্য দেখবেন যে অনেক জাতক, আমি একটু ছোট্ট একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি, পঞ্চম ভাব কেন দেখা হয়, পঞ্চম ভাবে লুকিয়ে থাকে আগের জন্মের কর্মফল। দেখবেন একটা জাতক, একটা জাতিকা সে গানের জায়গায় খুব কম বয়সে নিজেকে ডেভেলপ করে ফেললো, কম বয়সে সে এমন জায়গা পৌঁছে গেছে, সেটা অনেক বয়স্ক মানুষ, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ এই জায়গাটা পৌঁছাতে পারছে না। কেন? কারণ ওই আগের জন্মের কর্মফল, অর্থাৎ আগের জন্মে সে ওই নির্দিষ্ট স্টেজ পর্যন্ত ও কভার করে এসছে এবং এই জন্মে সেই জায়গার থেকে শুরু হয় প্রত্যেক মানুষের ক্ষেত্রে। কিন্তু সেই জন্য পঞ্চম ভাব খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য পঞ্চম ভাব আর নবম ভাব, ভাগ্যস্থান, যদি কানেকশন ভালো থাকে তাহলে একটা জাতক জাতিকার হায়ার স্টাডি হয়। অর্থাৎ একটা জাতক জাতিকা হায়ার সেকেন্ডারি পাস করছে এবং তারপরে ধীরে ধীরে, কারণ দেখবেন যে এখন কিন্তু সিলেবাসটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই হায়ার সেকেন্ডারির পর থেকে বা 12 ক্লাসের পর থেকে কিন্তু একটা জাতক জাতিকার আগামী দিনে নির্দিষ্ট যে ফোকাস, তার কেরিয়ারের ফোকাস, সে কিন্তু করতে শুরু করে। এবং সেই ক্ষেত্রে দেখতে হয় ওই পঞ্চম আর নবম, যদি পঞ্চম নবম খুব ভালো জায়গায় থাকে তাহলে একটা জাতক জাতিকা দারুণভাবে সে জীবনে ডেভেলপ পায়। তার কেরিয়ার কিন্তু না, তার ক্ষেত্রে এডুকেশন সেক্টর বলছি, এখনও কেরিয়ারে এখনও পৌঁছায়নি। এডুকেশন সেক্টরটা কিন্তু তার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাটা সে পায়। আরেকটা জিনিস আমি বারবার বলি, একটা জাতক জাতিকা যদি প্রথম 28 বছর বয়স যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে তার জীবনে সারাটা জীবন সে কিন্তু জীবনের সাকসেস পেতেই যায়, কোথাও সে বাধা পায় না। আমি দেখেছি প্র্যাকটিক্যালি। সেই জন্য বললাম 28 বছর বয়স যদি কোনো কারণে কোনো বছর কোনো সময় যদি নষ্ট না করে, সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে তার জীবনে কিন্তু সাকসেস অবশ্যই থাকে। আর এই যে শিক্ষার জায়গাটা বললাম, হায়ার এডুকেশনের ক্ষেত্রে বললাম, কিন্তু অনেকের ক্ষেত্রে হায়ার এডুকেশনের জায়গা কিন্তু ব্রেক করে, বাধা হয়। অনেকের দেখবেন যে তার স্বপ্ন ছিল হায়ার এডুকেশন করবে, তার সত্যি করে তার জায়গাটা ভালো ছিল, পড়াশোনার জায়গাটাও ভালো ছিল, এডুকেশন সেক্টরে ভালো একটা র্যাঙ্ক করছিল, কিন্তু হঠাৎ করে বাধা, তাহলে হঠাৎ বাধা যখনই আসবে তখনই জানবেন যে সেখানে কিন্তু নবম আর অষ্টমের কানেকশন পেয়ে যাবে। ওই নবম অষ্টমের কানেকশন যখনই পাবে তখন তার ক্ষেত্রে হঠাৎ বাধা হয়। একটা জাতিকা দেখা যাচ্ছে যে পড়াশোনা করতে করতে হঠাৎ করে সে দেখা যাচ্ছে যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত কভার করতে পারছে না, তাহলে হঠাৎ করে তার বাধা আসলে কেন আসলো, তার ক্ষেত্রে কিন্তু ওই ভাবগত কানেকশানই আসবে। ভাবগত কানেকশান বলতে লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাব। ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ তিনটে হচ্ছে দুস্থান, আর তার সঙ্গে সঙ্গে লগ্ন ভাব সে নিজে। অর্থাৎ এই দুস্থানের কানেকশনের সঙ্গে যদি এখন নিজের কানেকশন পেয়ে যায়, তাহলে সে জানবেন সে অনেক সময় বন্ধুর সঙ্গে খারাপ হয়ে গেল, বাবা মায়ের কথা অবাধ্য হয়ে গেল, অনেক সময় দেখা গেল এমন কিছু সঙ্গ দোষ করে ফেললো বা এমন কিছু সঙ্গ পেয়ে গেল, সে নেশায় আসক্ত হয়ে গিয়ে বাবা মায়ের কথা অবাধ্য হয়ে তার পড়াশোনা পুরো জনাঞ্জলি গেল। তাহলে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে যায় একটা জাতক জাতিকার এই নির্দিষ্ট কানেকশান, যেটা ষষ্ঠ, অষ্ট এবং দ্বাদশ, তার সঙ্গে সঙ্গে লগ্ন ভাব এবং দ্বিতীয় ভাব এবং ফোর্থ হাউসের কানেকশন, মানে চতুর্থ ভাব কানেকশন পেয়ে গেলে এই স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনা বাধা তৈরি হয়। এবং তার সঙ্গে সঙ্গে যে নেশা বললাম, একটা জাতক জাতিকা নেশায় আসক্ত হয়ে গেল, মানে ওর সঙ্গে রাহু যুক্ত হয়ে গেল বা কেতু যুক্ত হয়ে গেল, তাহলে এগুলো হচ্ছে একটা জাতক জাতিকার শিক্ষার ক্ষেত্র, অর্থাৎ এডুকেশন।
এডুকেশনের জায়গাগুলো দেখে, এবং তারপরেই তৈরি হয় একটা জাতক জাতিকার কেরিয়ার লাইফ। অবশ্যই বলবো কোন কানেকশনের পরিপ্রেক্ষিতে একটা জাতক জাতিকার সে চাকরি করবে, না ব্যবসা করবে, না খেলোয়াড় হবে, না কোন দিকে তার ফোকাস আছে, এবং সেটা জন্মছকের কানেকশনের ওপরই কিন্তু হয়। অবশ্যই হতে পারেন আপনি একজন পরিপাটি গৃহিণী, কারণ সকলেই বলে থাকে আপনার ফ্ল্যাটে বা আপনার বাড়িতে এলে যে আপনি ঘর দোর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, যে জিনিসটা যেখানে রাখা উচিত আপনি সেখানেই রাখেন। এই দিক থেকে বহু সুখ্যাতি আপনি কিন্তু পেয়েছেন, কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে আপনি পরিপাটি তো? আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক কিন্তু আলোচনা করলেন গৌতম দা। আপনার স্টুডেন্ট পড়াশোনায় ভালো, কিন্তু সেই ভালো স্টুডেন্টের জীবনে হঠাৎ করে কোনো কুবন্ধু বা বাজে পথে গমনের যোগ নেই তো? বা হঠাৎ করে কোনো দুর্ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট তার পড়াশোনায় ব্রেক নিয়ে আসবে না তো? বা আপনার সন্তান প্রথম থেকেই পড়াশোনায় অমনোযোগী, তাহলে তার কেরিয়ারটা কোথায় গিয়ে ঠেকবে? আপনার একটি সন্তান, তাকে নিয়েই আপনি স্বপ্ন দেখছেন, কিন্তু সে যদি পড়াশোনাটা মন দিয়ে না করে, আপনার স্বপ্নটা আপনি কিভাবে পূরণ হতে দেখবেন? মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গিয়েছে, রেজাল্ট বেরোবে, ঠিক সেই সময় আপনি এলেন, যে রেজাল্টটা কীরকম হবে দাদা একটু বলবে? সত্যি কি এটা পরিপাটি গৃহিণীর লক্ষণ? নাকি আপনি আগাম যোগাযোগ করবেন, ক্লাস 7 বা 8 থেকেই জানবেন আপনার সন্তানের পড়াশোনার জায়গাটা ঠিক আছে তো, সে সঠিকভাবে মনোনিবেশ করছে তো, সে সঠিকভাবে তার গন্তব্যের দিকে এগোচ্ছে তো, সে অন্য কোনো বিপথে যাচ্ছে না তো? সবটা আপনি জানতে পারবেন, জানার অধিকার রয়েছে, জানার সুযোগ রয়েছে। শুধুমাত্র আপনাকে সঠিক মানুষের পরামর্শ নিতে হবে। আজকে আপনার এডুকেশন, আপনার সন্তানের এডুকেশন এবং তার কেরিয়ার নিয়ে আলোচনা করছি। আলোচনায় অবশ্যই থাকবো। তার আগে বলবো, ওই যে যদি সঠিক পরিপাটি গৃহিণী আপনি হন বা বাড়ির কর্তাটি আপনি হন, তাহলে একটু যোগাযোগ করার সত্যিই প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আপনার জীবনের সব থেকে কাছের মানুষটিকে নিয়ে আলোচনা করছি, আপনার সন্তান। এবং সেক্ষেত্রে বলবো 9836410969 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, বা অবশ্যই যোগাযোগ করতে পারেন 8335805241 এই নাম্বারে। তার পাশাপাশি বলবো যে রবিবার করে কাঁচরাপাড়াতে কিন্তু ওনার চেম্বার রয়েছে, সোমবার করে ব্যারাকপুর স্টেশনের একেবারে কাছে চেম্বার রয়েছে, আবার সোমবার আপনারা শ্রীরামপুরে বিকেলে করে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। আপনারা মঙ্গলবার কালীঘাটে কিন্তু চেম্বার পাচ্ছেন রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে। আপনারা কিন্তু বুধবার করে হাওড়ায় চেম্বার পাচ্ছেন, বৃহস্পতিবার করে নদিয়ার বন্ধুরা কিন্তু কৃষ্ণনগরে চেম্বার পাচ্ছেন, এবং শুক্রবার কলকাতার বন্ধুরা হাতিবাগানে চেম্বার পাচ্ছেন। তার পাশাপাশি বহরমপুর, মেচেদা, বর্ধমান, তারাপীঠ, শিলিগুড়িতেও কিন্তু চেম্বার রয়েছে। কবে চেম্বার, কোথায় চেম্বার, কটা থেকে কটা পর্যন্ত চেম্বার, এই প্রশ্নগুলো যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু হেল্পলাইন নাম্বারেই আপনাকে ফোন করতে হবে। আর তার সাথে একটু বলে রাখবো যে 2 জুন কিন্তু লোকনাথ বাবার তিরোধাম দিবস, এবং সেই উপলক্ষে কিন্তু রেমেডিতে বিশেষ ছাড় এখনো রয়েছে। যারা সুযোগ কাজে লাগিয়েছেন তারা তো ছাড় পেয়েছেন, আপনি যদি এখন না পৌঁছতে পারেন তাহলে কিন্তু পৌঁছতে হবে। আর প্রত্যেকের জন্য কিন্তু সাদর আমন্ত্রণ রয়েছে গৌতমদার তরফ থেকে, তাই অবশ্যই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন 2 জুন একেবারে ওনার নিজস্ব গৃহ মন্দিরে। এবং তার পাশাপাশি 5 জুন একটি গুরুত্বপূর্ণ দিন, একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা। জীবনের যে কোনো বাধা বিপত্তি থেকে বেরোনোর জন্য এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। শিক্ষা নিয়ে আলোচনা করলাম, এবার বাকি কেরিয়ার গড়ার গল্পটি। নিশ্চয়ই দেখুন, শিক্ষা ক্ষেত্র আমি আবার কয়েকটা পয়েন্ট বলে দিই, কারণ এডুকেশনের ক্ষেত্রে ওই বন্ধুদের সঙ্গে যদি অসৎ বন্ধু সঙ্গ পেয়ে যায়, তাহলে একটা জাতক জাতিকা কিন্তু সে কিন্তু ধীরে ধীরে তার কিন্তু এডুকেশনের জায়গাটাকে নষ্ট করে ফেলে, এবং ওই যে নেশায় আসক্ত হয়ে যাওয়া বা বদ কিছু অভ্যাস তৈরি হয়ে যাওয়া, এগুলো কিন্তু তার জীবনটাকে পুরোপুরি শেষ করে দিতে পারে। এবং ধীরে ধীরে দেখবেন যে বাবা মায়ের কথা পুরোপুরি অবাধ্য হয়ে যাচ্ছে, এবং বাবা মায়ের প্রতি কিন্তু দেখা যাচ্ছে যে মানে একটা তার মানে যে শৃঙ্খলাবদ্ধ জীবন তার মধ্যে নেই। তাহলে এই জায়গাগুলো তৈরি হয়, এগুলোর আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান আছে। এবং দেখবেন যে এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখব যে একটা জাতক জাতিকা পুরোপুরি শেষ হয়ে গেল তার কেরিয়ার, অর্থাৎ সে কেরিয়ারের জায়গায় পৌঁছাতেই পারলো না, তার এডুকেশনে ওখানেই সমাপ্তি হয়ে গেল। আরেকটা জাতক জাতিকা দেখা যাচ্ছে যে খুব ভালোভাবে পড়াশোনা করে তার কেরিয়ার লাইফে কিন্তু সে ধীরে ধীরে যাচ্ছে, এবং আগামী দিনে কোন বিষয়টা, অর্থাৎ এই কেরিয়ারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয় আমাদের, যে তার ক্ষেত্রে কোন লাইনে ফোকাস করলে ভালো হবে, কোন সাবজেক্টটা তার জন্য সুইটেবল, তার ক্ষেত্রে তার জীবনের কোন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে তার
কেরিয়ারটা সেই নির্দিষ্ট দিকে যাবে। কারণ আমি এখানে বারবার বলি যে একটা জাতক জাতিকা কি কর্ম করবে সেটা আগের থেকে দেখে নেওয়া উচিত। আমি তো এখন সেটাই, কারণ এখন কম্পিটিশনের জায়গা। সে একটা 7 পড়ছে বা 8-এ পড়ছে বা 9-এ পড়ছে, তার এখন থেকেই প্রয়োজন তার কোন দিকে ফোকাস করলে তার কেরিয়ারে সাকসেস হবে, কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করলে তার জীবনের সাকসেস হবে। কারণ প্রত্যেকের ক্ষেত্রে যে কানেকশানটা দেয়, সে চাকরি করতে পারে বা সে কোনো দেখা যাচ্ছে ব্যবসা করতে পারে বা কোনো দেখা তার কোনো পেশায় নিযুক্ত হতে পারে, যে কোনো বিষয় সে করতে পারে, কিন্তু আলটিমেটলি কর্মটাই কিন্তু মেন, যেটা দশম ভাব থেকে দেয়। অর্থাৎ এই দশম থেকে কর্ম দেয় আর একাদশ থেকে সাকসেস দেয়। এবং একটা জাতক জাতিকা চাকরি যদি করে তাহলে তার জন্মছকের ওই নির্দিষ্ট কানেকশান থাকবে, যেটা হচ্ছে লগ্নর সঙ্গে তৃতীয় ভাব, অর্থাৎ দ্বিতীয় তৃতীয় এবং তার সঙ্গে ষষ্ঠ ভাব, এবং তার সঙ্গে দশম আর একাদশ, অর্থাৎ লগ্ন দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ এবং দশম একাদশ, এইটার যদি কানেকশান থাকে তাহলে একটা জাতক জাতিকা নো ডাউট সে চাকরিই করবে। এবং ভালো জায়গায় চাকরি করতে হলে তার সঙ্গে সঙ্গে রবির কানেকশান থাকে। অর্থাৎ রবি গ্রহটা যদি খুব পাওয়ারফুল থাকে এবং তার সঙ্গে সেই জন্মছকে এই যে ভাবগুলোর কানেকশান বললাম তার সঙ্গে যদি কানেকশানটা হয়, অর্থাৎ সেক্ষেত্রে হয়তো নক্ষত্রগত কানেকশান হতে পারে, ভাবগত কানেকশান হতে পারে, গ্রহগত কানেকশান হতে পারে, তাহলে এইগুলোর কানেকশান যখনই পেয়ে যাবে তখনই সেই জাতক জাতিকা বলা হচ্ছে স্ট্যান্ডার্ড কোনো চাকরি করবে। আমরা সাধারণত বলি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি বা স্টেট গভর্নমেন্টের চাকরি, এইগুলো সাধারণত আমরা ভেবে থাকি, কিন্তু আরও কিছু চাকরির জায়গা থাকে, আরও কিছু কর্মের জায়গা থাকে, সেক্ষেত্রে তাকে কিন্তু আরও প্রভাবশালী বানিয়ে দিতে পারে। তাহলে সেগুলোর জন্য কিন্তু রবির কানেকশান অবশ্যই প্রয়োজন। এবং এর সঙ্গে সঙ্গে একটা জাতক জাতিকা দেখা গেল যে সে চাকরি করবে কি না সেটার সঙ্গে কিন্তু শনি, আমি এর আগে আলোচনা করেছিলাম, এর আগেও দেখবেন যে দশমপতি অর্থাৎ নেটাল চার্টের দশম ভাব হচ্ছে শনির ভাব, একাদশ ভাব শনির ভাব, এবং ওই 2, 6, 10, 11 কানেকশান, 2, 6, 10, 11 সঙ্গে তার যদি শনির কানেকশান থাকে তাহলে জানবেন সেই জাতক জাতিকা কর্মই করবে এবং ভালো অনেস্টলি সে কর্ম করবে। তাহলে এটাও বলা হয় কর্মই করবে, এবং কর্ম কী ধরনের কর্ম করবে সেটার সঙ্গে ডিপেন্ড করবে ওই যে রবি যেটা আগে বললাম সেটা। আর এর সঙ্গে সঙ্গে একটা জাতক জাতিকা দেখা গেলো সে ব্যবসা করতে প্রস্তুত, সে ব্যবসা তার ভালো হবে, তাহলে সেক্ষেত্রে জানবেন যে একটা জাতক জাতিকার ব্যবসার জায়গা যখনই আসবে তাহলে 2, অর্থাৎ আমি 2টাকে কেন নিয়ে আসছি, দ্বিতীয় ভাব কেন নিয়ে আসছি, দ্বিতীয় ভাব থেকে অর্থ দেয়। দশম ভাবের কর্ম সঠিক না হলে, কারণ এখানে দেখুন একটার সঙ্গে একটা লিঙ্ক রয়েছে, দশম যদি আপনি সঠিক না চুজ করতে পারেন তাহলে আপনি সাকসেস পরের ক্ষেত্রে একাদশ, সেই সাকসেস পাবেন না। ওই সাকসেস না পেলে অর্থাৎ দ্বিতীয় ভাবের যে অর্থ আপনি ইনকাম করতে পারবেন না। প্রত্যেকটা লিঙ্ক কোনো জায়গায় ব্রেক করলে পরে আপনি কিন্তু সেটা আপনার জীবনে সাকসেস হচ্ছে না। তাহলে সেই জন্য বলা হয় তার জন্মছকের কানেকশান দেখতে হবে, সেই জন্মছকের কানেকশান অনুযায়ী নির্দিষ্ট ভাবগত কানেকশান কী আসছে এবং গ্রহগত কানেকশান কী আসছে। এই গ্রহগত কানেকশান যখনই আসবে সেক্ষেত্রে একটা জিনিস জানবেন যে একটা জাতক জাতিকা চাকরি করবে কিনা, একজনের আন্ডারে থেকে কাজ করা, চাকরি করা মানে একজনের আন্ডারে থেকে কাজ করা, তার মধ্যে সেই মুভমেন্ট আছে কিনা, তার মধ্যে সেই মানসিকতাটা আছে কিনা। কারণ একটা জাতক জাতিকা যদি গুরুচণ্ডাল দোষ থাকে তাহলে একজনের আন্ডারে সে থাকতে পারবে না। সেই গুরুচণ্ডাল অর্থাৎ বস যদি কিছু অর্ডার করে সে কোনোভাবে সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না এবং সে কর্মচারী পরিবর্তন করবে। যাদের আছে দেখে নিন, একদম মিলিয়ে দেখে নিন, তাহলে এই জায়গাগুলো তার মধ্যে তৈরি হবে, এগুলোর প্রতিকার আছে। কিন্তু সেক্ষেত্রে চাকরি করতে হলে সেক্ষেত্রে ষষ্ঠ ভাব আর শনির অবস্থান দেখতে হয়, তাহলে সেই জাতক জাতিকা একজনের আন্ডারে থেকে কর্ম করতে পারে এবং কর্ম সঠিকভাবে করতে পারবে। আর যদি দেখা গেলো অনেকে পেশায় নিযুক্ত হয়, বিভিন্ন পেশা, ডাক্তারি পেশা, ওকালতির জায়গা, এগুলো পেশা সংক্রান্ত, তাহলে সেই জায়গাটা দেখে মঙ্গল গ্রহ, গ্রহগত কানেকশান যেটা আমরা বলছি সেটা হচ্ছে মঙ্গল গ্রহ দেখে। এবং এই মঙ্গল গ্রহ যদি পাওয়ারফুল কানেকশান থাকে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির কানেকশান থাকে তাহলে সেই জাতক জাতিকা পেশায় নিযুক্ত হয়ে জীবনে সাকসেস পায়, না হলে কিন্তু সে সাকসেস পাবে না। এবং এই মঙ্গল অবশ্যই পাওয়ারফুল জায়গা থাকতে হবে, নেগেটিভ ফল দিলে কিন্তু সেই পেশায় সে নিযুক্ত হয়ে সাকসেস পাবে না, এটাও কিন্তু, কারণ মঙ্গল মাথা গরম করে দেয়, যদি নেগেটিভ থাকে মাথা গরম হয়ে যাবে এবং তার কারণে সে
কিন্তু সঠিকভাবে সেই পেশায় সে কিন্তু সঠিক কর্ম করতে পারবে না। এবং এরপরে হচ্ছে ব্যবসা। আমরা দেখবেন যে অনেকেই ব্যবসার মধ্যে নিযুক্ত হয়। ব্যবসার অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে কোন প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস করবেন সেটা আলাদা সেক্টর, তার জন্য পুঙ্খানুপুঙ্খ বিচার রয়েছে। কিন্তু আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন না পেশায় নিযুক্ত হবেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বুধ গ্রহ খুব পাওয়ারফুল বুধ গ্রহের থাকতে হয়। কারণ বুধ ব্যবসায়ের কারক গ্রহ বলা হয়। বুধ অ্যাপ্লিকেশনের পাওয়ার দেয়। একটা জাতক জাতিকা কিভাবে একটা জাতক বা আপনার ক্লায়েন্টের সঙ্গে কীভাবে তার ব্যবহার করবেন সেটা কিন্তু আপনার ওই বুধ দেবে। তাহলে সেই জন্য বুধ যদি আপনার ক্ষেত্রে পাওয়ারফুল জায়গা থাকে তাহলে আপনি ব্যবসা করে কিন্তু সাকসেস পাবেন, না হলে কিন্তু সাকসেসের জায়গা পাবেন না। এবং যেটা আপনার হাতের দেখবেন লিটল ফিঙ্গারের নিচের যে অবস্থান রয়েছে সেটা দেখতে হয় কতটা পাওয়ারফুল জায়গায় রয়েছে। তাহলে এইগুলো বুধের কানেকশান। এবং এর সঙ্গে সঙ্গে দেখা হলো যে অনেক সময় আমরা কি করি, মেধা শক্তি, আমাদের নিজস্ব মেধা শক্তিকে ব্যবসা বা কর্মক্ষেত্রে আমরা কিন্তু কনভার্ট করি এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কর্ম করি, বিভিন্ন সেক্টরে আছে এটা। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি প্রথমে এর আগে বললাম একটা মঙ্গল আর বুধ, মঙ্গল বৃহস্পতি আর তার সঙ্গে বুধের কানেকশন। মঙ্গল বৃহস্পতি যদি থাকে তাহলে পেশায় নিযুক্ত হলে সেই জাতক জাতিকা সাকসেস পাবে। এবং তার সঙ্গে যদি বুধ পাওয়ারে থাকে তাহলে সেই জাতক জাতিকা বলা হচ্ছে যে তার মেধা শক্তিকে কাজে লাগিয়ে জীবনে কিন্তু কর্ম করে সাকসেস পায়। তাহলে এইগুলোর কানেকশান, এইগুলো এবার তার সঙ্গে সঙ্গে অনেক ভাগ আছে। অর্থাৎ আপনি একটা ব্যবসা করবেন, ব্যবসাটা কোন দিকে, কোন প্রোডাক্টের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা করবেন না গার্মেন্টস রিলেটেড প্রোডাক্টের ব্যবসা করবেন না কি ধরনের ব্যবসা করবেন, এগুলো কিন্তু ডিপেন্ড করবে। আবার দেখা গেল অনেক জাতক জাতিকা খেলাধুলাই তার দারুণ জায়গা রয়েছে। এই খেলাধুলার ক্ষেত্রে গ্রহগত যে কানেকশন দেয় মঙ্গল বুধ, এটা কিন্তু পাওয়ারফুল জায়গায় থাকতে হয় এবং তার সঙ্গে লগ্নপতির কানেকশন যদি পাওয়ারে থাকে এবং তাহলে তার খেলাধুলা হয়, এই জিনিসগুলো হয়। কিন্তু তার ক্ষেত্রে সাকসেস, আবার বলছি, কিন্তু একটা জাতক জাতিকা তার মধ্যে হয়তো সে খেলাধুলা করছে ভালো, অনেক সময় খেলাধুলা করতে করতে সে বন্ধ করে দেয়। সে দেখা গেলো ছবি আঁকা, গান বাজনা এগুলো করছে, একটা সময় করেছে, তারপর সেগুলোকে কাজে লাগাতে পারেনি। অনেক ক্ষেত্রে এগুলো দেখবেন, অনেক ক্ষেত্রে দেখবেন যে একটা জাতক জাতিকা সে বিভিন্ন হয়তো সে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, মেডিকেল কিছুটা সে জানে, কিন্তু আলটিমেটলি সে ডাক্তার হতে পারেনি। এইগুলো কেন হয় না? তার জন্য ওই দশম ভাবের কানেকশান থাকে, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। যেটা বলা হয় অর্থাৎ ওই 2, 7, 2, 6 এবং 10, 11 কানেকশান, যে আপনার কর্মজীবনটা কোন দিকে আছে, কর্মক্ষেত্রটা কোন দিকে নিয়ে গেলে আপনার ক্ষেত্রে সাকসেস পাবে, সেই দশম ভাবের মধ্যে লুকিয়ে থাকে আপনার কর্মটা। সেই জন্য ওই দশম ভাবের সঙ্গে যদি কানেকশান করে আপনি আপনার শিক্ষাটা নেন বা আপনার পড়াশোনাটা করেন বা আপনার সন্তানের পড়াশোনার জায়গাগুলো নিয়ে যান, তাহলে সেই সন্তান কিন্তু জীবনে সাকসেস পাবে এবং কেরিয়ারে সাকসেস পাবে। খুব দামি একটা কথা কিন্তু গৌতম দা আবারও বললেন যে সত্যি আপনার সন্তান কোন দিকে যাবেন, কি হবে, কি হলে তার জীবনে সে সাকসেস পাবে, এটা আগাম জানার প্রয়োজনীয়তা রয়েছে। কিছু কিছু ভাগ্যবান মানুষ আছে, কিছু কিছু সেলিব্রিটি আছে যারা হয়তো আপনি চলে গিয়েছিলেন। যেমন লতাজি একটা সময় ছোটবেলা অভিনয় করতেন কিন্তু গান ভালোবাসতেন, তাই গানে সাকসেস পেয়েছে। মহেন্দ্র সিং ধোনি একসময় কিন্তু তিনি রেলের চাকরি করতেন কিন্তু ক্রিকেটটাকে কিন্তু তিনি ভালোবাসতেন। এরকম প্রচুর হাজারো উদাহরণ রয়েছে, কিন্তু তারা উচ্চ স্তরের উচ্চ মার্গের মানুষ। আমরা তো খুব সাধারণ, আমাদের জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। জন্মছক বলে দেবে যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ব্যবসায়ী হব নাকি সিঙ্গার হব, সবটা জন্মছক জানে। আর জানেন অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার সেই জন্মছককে পড়তে। তাই পড়ার প্রয়োজনীয়তা রয়েছে, তার জন্য আপনাদের যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। আজকে হাতে সময় ভীষণ কম, কিন্তু যারা এসেছেন গৌতমদার কাছে তারা ঠিক এই আত্মবিশ্বাস নিয়ে এসেছেন এবং তাদের বিশ্বাসের মর্যাদা কিন্তু প্রত্যেকবার রাখেন গৌতমদা। সে কারণে তারা জীবনে সফলতা পেয়েছে। সেরকম কিছু মানুষের কথাও আপনারা শুনবেন। যদিও এই মুহূর্তে আমরা অনুষ্ঠান থেকে, স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই গৌতমদাকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক বা
কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা। তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল। সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। প্লাস দাদাকে যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভির পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে। তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে?
তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহায় হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ ওই তার নামে যেন ছড়িয়ে পড়ে, আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। মানে হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো। এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হতো, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে।
আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।